আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আবু সাঈদের মৃত্যু রহস্য জানতে হলে আমাদের আবু সাঈদের ডেড বডি আবার উঠিয়ে প্রয়োজনে আবার পোস্টমর্টেম করতে হবে। একটা নিরপেক্ষ এক্সপার্টস বোর্ড দিয়ে, তাহলে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এক্সপার্ট দিয়ে একটা বোর্ড দিয়ে আবু সাঈদের প্রয়োজনে আবার পোস্টমর্টেম করতে হবে। উই নিড টু নো আবু সাঈদের মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন করা দরকার। 16ই জুলাই রংপুরের আবু সাঈদের মৃত্যুটা আমাকে এখনো ভাবায়। এই ছেলেটিকে কারা হত্যা করেছিল, কিভাবে সে মারা গেল, তার মৃত্যুর আগের যে অঙ্গভঙ্গিগুলো আমার কাছে কিন্তু খুব শিল্পিত লেগেছে। কি শিল্পিত একটা মৃত্যু! সে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়াচ্ছে এবং পুলিশ এক পর্যায়ে রাবার বুলেট দিয়ে গুলি করেছে। রাবার বুলেটে মৃতের ঝুঁকি কিন্তু অনেক কম। মৃতের ঝুঁকি কমানোর জন্যই এইসব মিছিল ছত্রভঙ্গ করার জন্য রাবার বুলেট ব্যবহার করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা এই স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে বলছে যে পুলিশ 15 মিটার দূর থেকে রাবার বুলেটের এই যে গুলি করেছিল। 15 মিটার, তার মানে প্রায় 48 ফিট। 15 মিটার হলো 15 গজের একটু বেশি, 16 গজের মতো প্রায়। তো এত দূর থেকে রাবার বুলেটের গুলি তার বুকে লেগেছে। তারপরের একটি ভিডিওতে পরবর্তীতে আমরা দেখি যে আবু সাঈদের মাথার পেছনে ঠিক এই জায়গাটায়, বাম পাশের এই জায়গাটায় ক্ষত, এবং সেখান থেকে কিছুটা মানে রক্তাক্ত ক্ষত। তাহলে আবু সাঈদের মৃত্যুটা কিভাবে হলো এটা নিয়ে আমরা কিন্তু পর্যাপ্ত মনোযোগ দেইনি। আমরা অনেক বেশি আগ্রহী ছিলাম আবু সাঈদের মৃত্যুর রাজনীতিকরণ নিয়ে। শোনা যায় যে আবু সাঈদ ইসলামী ছাত্র শিবিরের একজন ক্যাডার ছিলেন এবং অনেকেই বলেন যে এই মেটিকুলাসলি ডিজাইনড এই যে আন্দোলন, সরকার পতনের একটা জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের আন্দোলন, সেখানে আত্মাহুতি দেওয়ার জন্য আবু সাঈদকে শিবির তৈরি করেছিল। এটা অসম্ভব কিছু নয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, এ ধরনের স্লোগান আমরা শিবিরের মুখে বহুবার শুনেছি। তো শিবির যদি কাউকে আন্দোলনের স্বার্থে আত্মাহুতি দেওয়ার জন্য তৈরি করে, করতেই পারে। সেই আলোচনায় আমি আজকে যাব না। আমি এই আবু সাঈদের যখন ঘটনাটা ঘটলো, ঘটনাটা ঘটেছে দুপুরে 2-3টের দিকে হয়তো। আবু সাঈদের ডেড বডিটা রংপুর মেডিকেলে কখন নিয়ে যাওয়া হলো? আবু সাঈদের ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং সেখানে যে সময় লেখা হয়েছে সেটা হলো রাত 8:05, 8:05 PM। দুপুরের একটি ঘটনা এবং আবু সাঈদকে হাসপাতালে নেওয়া হয়েছিল মৃত অবস্থায়। হি ওয়াজ ব্রড ডেড। এই মাঝখানের 5-6 ঘন্টা সময় কি ঘটেছিল? আমরা যদি এই প্রশ্নটার উত্তর খুঁজে পাই তাহলে আবু সাঈদের হত্যাকাণ্ডের অনেক রহস্য কিন্তু মিটে যাবে। আবু সাঈদের পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে নানামুখী আলোচনা চলছে। আমি আবু সাঈদের পোস্টমর্টেম রিপোর্টটার একটা কপি পেয়েছি। রিপোর্টটা আপনাদের বোঝার স্বার্থে আমি একজন ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম এবং তিনি সেটি একদম স্পষ্ট করে আমাকে টাইপ করে পাঠিয়েছেন। তো এই রিপোর্টটা নিয়ে আমি একটু পর্যালোচনা করতে চাই। তার আগে আবু সাঈদের বুকে যদি রাবার বুলেট লেগে থাকে এবং তিনি যদি রাবার বুলেটের আঘাতে মারা যান, তাহলে বুকের ভেতরে যে ফুসফুস, সেখানে যে রক্তনালী আছে, সেগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা। কিন্তু আবু সাঈদের ডেড বডির উপরে পোস্টমর্টেমে তার বুকের ভেতরে কোনো ধাতব বস্তু, কোনো গুলি, কোনো কিছু পাওয়া যায়নি।
এটা নিয়ে কোনো বিতর্ক নেই। তার বুকের ভেতরে যে কোনো বুলেট বা মেটালিক কোনো কিছু ছিল না, এটা একদম ক্লিয়ার। গুলি লাগলে তার যে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ, রক্তনালী, এগুলো যে ছিঁড়ে যাবে সেরকমও কোনো লক্ষণ ছিল না, বরং ছিল তার ফুসফুস কনজেস্টেড। এবং বলা হচ্ছে এই যে ফুসফুসে যে রক্ত প্রবাহ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল, কনজেশন ছিল, এবং এটাকে বলা হচ্ছে যে অক্সিজেন প্রবাহ কমে যাওয়ার কারণে এই কনজেশনটা হয়েছিল, ডিউ টু হাইপক্সিয়া, ল্যাক অফ অক্সিজেন। তার মানে কি, যদি বুলেট ইঞ্জুরিতে ভেতরে ছেঁড়া বেড়া হয়ে যেত, ছিন্ন ভিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, তাহলে আমরা যে চিত্রটি দেখতে পেতাম সেটি আমরা পাইনি। তার পরিবর্তে আমরা দেখেছি যে ফুসফুসে রক্ত প্রবাহ বেড়ে গেছে এবং সেখানে অক্সিজেন স্বাভাবিকভাবে আর ছিল না। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি পোস্টমর্টেম রিপোর্টে কথা বলবো, আপনি বললেন পোস্টমর্টেম রিপোর্ট মানি না, তাহলে এই জায়গাটায় আবু সাইদের মৃত্যু রহস্য খুঁজে পাওয়ার জন্য আমাদের আসলে কি করতে হবে? আমাদের এই যে জুলাই আগস্টের যে তথাকথিত ষড়যন্ত্র বা কেউ কেউ বলেন অভ্যুত্থান, এখানে অধিকাংশ মৃত্যুই রহস্যজনক। কিছু মৃত্যু হয়েছে পুলিশ হয়তো রাষ্ট্রীয় স্থাপনা রক্ষার জন্য বা উদ্ভূত পরিস্থিতিতে গুলি চালিয়েছে, মারা গেছে, কিন্তু কতজন এভাবে মারা গেছে আর কতটা মৃত্যু থার্ড পার্টির গুলিতে হয়েছে, সেই উত্তরগুলো আমাদের পেতে হবে। না হলে এই জুলাই আগস্ট নিয়ে এই নোংরা রাজনীতি চলতে থাকবে, প্রকৃত সত্য আমরা জানবো না। আবু সাইদের মৃত্যু রহস্য জানতে হলে আমাদের আবু সাইদের ডেড বডি আবার উঠিয়ে প্রয়োজনে আবার পোস্টমর্টেম করতে হবে, একটা নিরপেক্ষ এক্সপার্টস বোর্ড দিয়ে, তাহলে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এক্সপার্ট দিয়ে একটা বোর্ড দিয়ে আবু সাইদের প্রয়োজনে আবার পোস্টমর্টেম করতে হবে। উই নিড টু নো, আবু সাইদের মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন করা দরকার। অবৈধ সরকার ভুলেও এই পথে হাঁটেন না। তাদের একজন সাবেক ছাত্র সমন্বয়ক সার্জিস আলম বলেছেন যে কবর থেকে লাশ উঠিয়ে পোস্টমর্টেম করা যাবে না। তারা এটাকে একটা সেন্টিমেন্ট করতে যাচ্ছে। এই সেন্টিমেন্টের পেছনে যে রহস্যটা লুকিয়ে আছে, যে তারা খুব ভালো করেই জানে যে প্রকৃত পোস্টমর্টেমের রিপোর্ট যদি আমরা পাই, তাহলে ইট উইল বি প্রুভেন যে এই মৃত্যুগুলো কিভাবে ঘটেছে। এবং আবু সাইদের মৃত্যু পুলিশের গুলিতে সম্ভবত ঘটেনি, সেই সম্ভাবনা খুবই কম, বরং আবু সাইদের মৃত্যু অন্যভাবে ঘটেছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এর পক্ষে প্রমাণাদি অনেক বেশি। সুতরাং আমি, যেহেতু আবু সাইদের মৃত্যুটা আমাকে খুব ভাবায়, এই 16 জুলাই তারিখটাও আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই দিন আমার জন্মদিন। তো আবু সাইদের মৃত্যু নিয়ে আমি একটা ওপেন চ্যালেঞ্জ রেখে গেলাম, যদি সাহস থাকে একটা নিরপেক্ষ বোর্ড গঠন করে এক্সপার্ট দিয়ে তার পোস্টমর্টেমটি আবার করুন। যদি সেটি না করেন, তাহলে আমরা ধরেই নেব আবু সাইদের মৃত্যুর মধ্যে কিন্তু আছে, এবং আবু সাইদের মৃত্যুর ভেতরে যে রহস্য আছে সেটি আপনারা চান না উদ্ঘাটন করতে। আরেকটু স্পষ্ট করে বলি, অত্যন্ত পরিকল্পিতভাবে আবু সাইদকে হত্যা করা হয়েছিল। তাকে হত্যা করেছিল তার এই আন্দোলনের সহযোদ্ধারা, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, পুলিশের গুলিতে নয়। আবু সাইদকে হত্যা করা হয়েছিল পিটিয়ে, ষড়যন্ত্রের অংশ হিসেবে। এই প্রশ্নটির উত্তর আমাদের তাই খুব জানা দরকার, আবু সাইদকে হত্যা করেছিল কারা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। এই জায়গাতে the technical position is that Sheikh Hasina came here as Prime Minister. She has not submitted her resignation. She has come here as Prime Minister on the request of Indian Army Chief, and because Sheikh Hasina is considered to be a friend of India, Government of India gave her shelter. তারপরে আপনার দেশে বিচার প্রক্রিয়া হয়েছে, সেখানে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে একটা ট্রাইব্যুনাল। এখানে ভাই প্রত্যর্পণ চুক্তিটা যদি আপনি কেয়ারফুলি পড়েন, সেখানে দেখবেন যে হোস্ট গভর্নমেন্টের এটা ডিসক্রিপশন, যে হোস্ট গভর্নমেন্ট যদি মনে করে যে কেউ এখান থেকে গেলে মারা যেতে পারে,
ডেথ পেনাল্টি আছে তার উপরে, এবং তার বিচার প্রক্রিয়া সঠিকভাবে হয় নাই এরকম কোনো আশঙ্কা যদি থাকে, তাহলে the host country is not bound to repatriate or extradite. হ্যাঁ, মানে ইন্ডিয়া এই ক্ষেত্রে ইন্ডিয়া বাধ্য না ওনাকে ফেরত পাঠাতে যদি ইন্ডিয়ার এই ব্যাপারে কোনো আশঙ্কা থাকে। এক সপ্তাহ বেশি হয়ে গেল এখন শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী তার একটা বক্তৃতা ধরে তুলকালাম অবস্থা। তিনি রয়টার্সকে বলেছেন যে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবেন। এখন এই বক্তৃতার পরে বাংলাদেশে নানান প্রতিক্রিয়া আছে। বাংলাদেশের মন্ত্রীরা গতকাল পর্যন্ত কথা বলেছেন, বড় বড় মন্ত্রীরা কথা বলেছেন। আমি আপনার কাছে জানতে চাই যে এই আসার পেছনে তো অনেকগুলো জটিল বিষয় জড়িত, অনেক স্টেক হোল্ডাররা জড়িত, নিশ্চয়ই ইন্ডিয়া সরকারের ব্যাপার আছে, আমেরিকান গভর্নমেন্টের বিষয় আছে, প্লাস তার ভিসা, তার আসার প্রক্রিয়া, এগুলো সবগুলোই জটিলতা সাপেক্ষ। এত জটিলতা সামলে তার পক্ষে কি আসলে ডিসেম্বরে আসা সম্ভব হচ্ছে কিনা, আপনার কি মনে হয়? সুবীর ভৌমিক, আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, আদাব ভাই, শোনেন, আমি যেটা বলবো এখানে দুইটা কথা। শেখ হাসিনা একটা কথা কিন্তু খুব জোর দিয়ে বলে, এবং এটা কিন্তু হক কথা, এটা উনি বানায় বলতেছেন না। উনি যেটা বলেন যে আমি আমার দেশে ফিরবো, এটা ইন্ডিয়ার কোনো ব্যাপার নেই, ইন্ডিয়া কি ভাবে, আমেরিকা কি ভাবে, ইট ইজ নান অফ মাই বিজনেস। উনি কিন্তু এই কথাটা জোর দিয়ে বলছে। ইনফ্যাক্ট আমাদের এক ছোট বোন, ও কাশ্মীরি মেয়ে, ও ওনাকে রিসেন্টলি এনডিটিভিতে ইন্টারভিউ করছিল, নেহা। তো নেহাকেও উনি বলছেন, উনি লিখিত উত্তরও দিয়েছেন, এমনিও বলছেন हम हमारा देश में वापस जा गए तो हमारा बात है, ये इंडिया अमेरिका रशिया चाइना का कुछ नहीं है, हम हमारा देश से आया था एक पर्टिकुलर कॉन्टेक्स्ट में, ना একটা বিশেষ, এখন আমি আমার দেশে বেরোব, ইট ইজ মাই চয়েস, ইটস মাই কল, ইটস মাই ডিসিশন। এটাতে ইন্ডিয়ার কোনো বলা টলার ব্যাপার নেই। এখন আমাদের যারা লোকজন, সিকিউরিটির লোকজন বিশেষ করে, যাদের আমি বিশেষভাবে চিনি এবং যারা ওনার সাথে অলমোস্ট রেগুলার যোগাযোগ রাখেন, প্রত্যেক সপ্তাহে দেখা হয় বা ওনার সিকিউরিটি নিয়ে গিয়ে, এদের কয়েকজনকে আমি গত কয়েকদিনে, আপনি যেমন বললেন এক সপ্তাহ ধরে একটা তোলমাটাল চলছে, আমার তো খোঁজ খবর রাখতে হয়, যেহেতু মাঝে মাঝে সাংবাদিকতার সুবাদে বা এইসব, আমি এদেরকে জিজ্ঞেস করছি, এরা বলে বহেনজি নে ফেসলা কর লিয়া। সবাই, শেখ হাসিনা তো দিল্লিতে সবার বহেনজি, সে আমাদের অফিসারই বলেন আর মোদিজি বলেন, অজিত ডোল, সবারই বহেনজি উনি। আবার যারা ওনার বাড়িতে ডিউটি করে তারাও বহেনজি। তো বলে बहनजी ने फैसला कर लिया, बहनजी जाएगा, बहनजी किसी का सुनने वाला नहीं। তো ইভেন আমাদের লোকজনও এটা বোঝে যে শেখ হাসিনা যদি একটা সিদ্ধান্ত নেয়, ওনাকে না করানোটা নেক্সট টু ইম্পসিবল ব্যাপার, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে এটা গেল শেখ হাসিনার ব্যাপার। আর আপনি যেই কথাটা আতিক ভাই আপনি বললেন যে ইন্ডিয়ার ব্যাপার, ইন্ডিয়ার একটা মানে এই আইনি জটিলতা, এইখানে জটিলতাটা খানিকটা বোধহয় বাংলাদেশের তরফ থেকে যখন বলা হইতেছে, বাংলাদেশের কিছু ওই যেমন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন বা এরকম কেউ যে ওনাকে এক্সট্রাডিশন ট্রিটি, যেটা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ওনাকে প্রত্যর্পণ করতে হবে ভারতকে আনুষ্ঠানিকভাবে, এবং ওনাকে অ্যারেস্ট করে আমরা নিয়ে আসবো। হ্যাঁ, ওনার এইখানে আইসে আলাদা করে অ্যাপিল টেপিল করার, আদালতে সারেন্ডার করার কোনো স্কোপ নেই। শি উইল বি ব্রট আন্ডার অ্যারেস্ট। দিস ইজ দ্য লিগাল ভার্সন গিভেন বাই সাম টপ পিপল ইন বাংলাদেশ গভর্নমেন্ট, তাই তো? এরা এই কথাটা বলছে। এখন এইখানে ইন্ডিয়ার যেটা স্ট্যান্ড পয়েন্ট আমি জানি আমাদের ফরেন অফিসের, যে শেখ হাসিনা ডিড নট কাম হিয়ার এজ এ কনভিক্ট। শেখ হাসিনা দেশে অপরাধ করে বোরখা পরায় রাতের অন্ধকারে লুকায় ইন্ডিয়াতে ঢোকে নাই। Sheikh Hasina was brought here by a military aircraft, and a formal request was made by the Bangladesh Army Chief to the Indian Army Chief. Our Prime Minister is in serious security situation. আমরা তার জন্য মানে তোমার দেশে আমরা ওনাকে সাময়িকভাবে পাঠাইতেছি, প্লিজ অ্যাকসেপ্ট হার। So the request came from the Bangladesh Army Chief to the Indian Army Chief. And the request was যে our prime minister is not safe in the country, মানে এমন আর্মি চিফ যে তার নিজের প্রাইম মিনিস্টারকে সে দেশের সিকিউরিটি দিতে পারতেছে না, মানে আমাদের আপনার মানে আর্মি চিফ আল হাজ ওয়াকারুজ্জামান, এখন তো আবার উনি আল হাজ টাজ বলতে হবে, নাইলে আবার উনি ক্ষিপ্ত হবেন। তো যাই হোক,
ইন্ডিয়া আমি যতটুকু জানি ইন্ডিয়ার কাছে তো ওনাকে ফেরত পাঠানোর জন্য আগেও সরকার, ইউনুস সরকারও রিকোয়েস্ট করছে, আর এই সরকার আসার পরেও বোধহয় একটা ফর্মাল রিকোয়েস্ট আসছে। ইন্ডিয়া তার কিছু কিছু ক্ল্যারিফিকেশন চাইছে, বিকজ ইন্ডিয়া ওয়ান্টস টু বি স্যাটিসফাইড দ্যাট অল দ্য কন্ডিশনস অফ দ্য ইজ ফুলফিল। এই জায়গাতে এই এক্সট্রাডাইটি করতে হবে। শেখ হাসিনা যদি আজকে বলে আমি চলে যাব দেশে, হাউ ক্যান ইন্ডিয়া স্টপ হার? ইন্ডিয়া ক্যানট। কিন্তু যদি এই আইনি প্রক্রিয়া থাকে, ইন্ডিয়াকে এটার মধ্যে জড়ায় একটা, যেটাকে আমরা পাতি কুমিল্লার ভাষা বলি, প্যাঁচ লাগাই দিছে। এই প্যাঁচ লাগাই দিলে তো এটা, হ্যাঁ, প্যাঁচ লাগাই দিলে তো এটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে। তখন এটা ইন্ডিয়া আইন কানুন, হ্যাঁ, বিচারকদের ব্যাপার চলে আসবে, লিগ্যাল অ্যাডভাইজারদের কথা চলে আসবে, কে কোথা থেকে কি ধারা দেবে, এইসব ব্যাপার চলে আসবে। আর আমি এটা জানি, আমি গত কয়েকদিনে আমার দু একজন বোন যারা বাংলাদেশের নাম করা ব্যারিস্টার ট্যারিস্টার, এদেরকেও জিজ্ঞেস করছি, হ্যাঁ, বা নাম করা লয়ার, আমার তো যে কি দাঁড়াইতেছে, বলে এইগুলি করলে তো প্যাচ হবে, ইন্ডিয়া ইজ নট অবলাইজ টু সেন্ড হার ব্যাক ইফ বাংলাদেশ ইনসিস্ট দ্যাট শি হ্যাজ টু বি সেন্ড ব্যাক বাই ফুলফিলিং the conditions of the extradition treaty. The India বলবে we are not satisfied, and she did not come here as a convict. উনি তো এইখানে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ভারতের লুকায় বোরখা পরে রাত্রের অন্ধকারে ঢোকে নাই বর্ডার দিয়ে। ওনাকে এখানে বাংলাদেশের আর্মি চিফ, ইন্ডিয়ান আর্মি চিফকে ফর্মালি রিকোয়েস্ট করছে, যেই রিকোয়েস্ট ইন্ডিয়ান আর্মি চিফ আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে করছে, এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের ক্লিয়ারেন্স ফর জেনারেল দ্বিবেদী, এখন অবশ্য জেনারেল দ্বিবেদী আর নো লঙ্গার চিফ, হি ইজ জাস্ট রিটায়ার্ড, নতুন চিফ আসছে। ওয়াকার সাহেব বলছে ওকে, ইউ সেন্ড হিম, উইল অ্যাকসেপ্ট হার, হ্যাঁ, উইল অ্যাকসেপ্ট হার। এবং বাংলাদেশের মিলিটারি বিমানে করে উনি এখানে অবতরণ করছেন। কোথায় জানেন? নট ইন সিভিলিয়ান এয়ারপোর্ট, হার প্লেন ল্যান্ডেড ইন হিন্ডন। হিন্ডন ইজ আ মিলিটারি এয়ারপোর্ট নিয়ার দিল্লি, গাজিয়াবাদ বলে একটা জায়গায়, হ্যাঁ। এবং ওইখানে উনি আমাদের এয়ারফোর্স কমান্ডোদের যে বেস, যে ইয়ে আছে, ওইখানে ওনাকে একটা লোকেশনে বেশ কয়েকদিন হাই সিকিউরিটি দিয়ে রাখা হয়েছে। কেন আমাদের অনেকেরই একটা ধারণা, মানে আমাদের সিকিউরিটি সেট আপে, যে শি মে বি কিল্ড বাই সাম পাকিস্তান ট্রেন্ড মানে জেহাদিস, बिकॉज पाकिस्तान एक अनफिनिश्ड एजेंडा शेख मुजीब गद्दार था, उसका खानदान को खत्म कर दो, যেটা 75 এ সম্ভব হয়নি, সে আনফিনিশড এজেন্ডা এখন ফুলফিল করবে। তো এইসব নানাও ফ্যাক্টর চলে আসে এখন এখানে, যে মানে as far as শেখ হাসিনা is concerned, she is determined to go back. আমাদের যারা লোকজন এখানে আছে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, তারা হলো বাহিনী রোজ 4-5 গ্রুপ কে সাথ মে মিটিং কর রা হ্যায়। আমি এরকম 2-3 জন আওয়ামী লীগ নেতার সাথে, নেতা নেত্রীর সাথে কথা বলছি, যারা এই গত 3-4 দিনে শেখ হাসিনার সাথে বৈঠক করছে। তারা সবাই বলতেছে, এবং শুধু এই নেতা নেত্রী না, অন্য যারা অনেক অফিসার এখানে আছে, যে রেডি হও, টিম নিয়ে রেডি হও, দেশে ফেরো, সবাই দেশে ফিরবে। অলরেডি আমাদের ছোট ভাই নফেল তো বলেই দিছে, অন রেকর্ড সে বলছে, যে মন্ত্রী ছিল এডুকেশন মিনিস্টার, হ্যাঁ, মহিবুল হাসান চৌধুরী নফেল, আমিও নেত্রীর সাথে দেশে ফিরবো। সেদিন দেখলাম একটা রিলে হাসান মাহমুদও বলছে, হ্যাঁ, নেত্রী গেলে আমরাও দেশে ফিরবো, আমরাও ঝুঁকি নিয়ে দেশে ফিরবো। আর প্রশ্নটা হচ্ছে এখানে, ভাই, নেত্রী কিভাবে দেশে ফিরবে? নেত্রীকে একটা বিমানে করে সব নেতা টেতাদের নিয়ে একসাথে ভ্রমণ করে গিয়ে ঢাকা বিমানবন্দরে নামবে না, কি উনি এখান দিয়ে এই যে বেনাপোল পেট্রাপোল এই সেক্টর দিয়ে স্থলপথে ঢুকবেন? সেগুলি বলা খুব মুশকিল। আর কিন্তু একটা ব্যাপার ঠিক, এবং এটা আমাদের লোকজনও বলতেছে, যে বাইনজি মানে উনি একটা কিছু সিদ্ধান্ত নিলে ওনাকে সেটা ঘোরানো ভেরি ডিফিকাল্ট, এবং এখন উনি ডিটারমিন টু গো, এবং উনি যাবেন, এবং উনি রোজই কয়েক দফা করে মিটিং করতেছেন, দেশেও মিটিং করতেছেন, এই টেলিগ্রাম গ্রুপ অমুক তমুক, আর এইখানে যারা আছে ওনার নেতৃস্থানীয় সবার সাথে মিটিং করতেছে। এবং উনি তো আদেশ দেন, ওনার সাথে তো বিতর্ক করার মতো অবস্থায় অন্তত এই নেতা নেত্রী যাদের আমি দেখি এখানে, তারা কেউ নাই। তারা ওই জি আপা জি নেত্রী এই মোডে থাকে। এদের সবাইকে বলেছে টিম নিয়ে রেডি হও, দেশে ফেরন লাগবে, যা হয় হবে, আল্লাহ ভরসা। এখন উনিও আল্লাহ ভরসা মোডে আছেন, ওনার লোকজনও নেত্রী বলছে কি করবে, এরকম একটা অবস্থা। তো এখানে সরি ভাই, শেষ করেন, আপনি শেষ করেন, আমি বলছি না, এইটাই বলার, যে এখানে এখন যদি অন্যরকম কোনো প্যাঁচ লাগায় ভারত সরকারকে জড়ানো, যে এক্সট্রাডিশন ট্রিটি কন্ডিশন দিয়েই আসতে হবে,
তখন ইন্ডিয়ান গভর্নমেंट বলতে পারে ওনাকে যে ভাই জি इस तरह से तो हम आपको नहीं भेजेगा, এইভাবে তো আমরা পাঠাইতে পারি না, দিস হ্যাজ সাম আদার কনোটেশন, এটার অন্য লিগ্যাল কনোটেশন আছে। তো এই জন্য যেটা আমি মনে করি যে এই আইনগত ভেজালটা কিন্তু বাংলাদেশের তরফ থেকে শুরু হয়েছে, মানে যে এইভাবেই ওনাকে পাঠাইতে হবে। এতদিন ওরা বলতো ভারত ফেরত পাঠায় না, এখন বলছে না পাঠাইতে হলে এইভাবে এত কন্ডিশনালিটিস দিলে ইন্ডিয়া গভর্নমেন্ট অলসো উইল কাম ব্যাক উইথ কন্ডিশনালিটি। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি জানেন, আমাদের দুই দেশের ব্যুরোক্র্যাটরাই এই একটা মানে চুক্তি থাকা সত্ত্বেও একটা চুক্তি কিভাবে মানে আমি যদি অ্যাভয়েড করতে চাই কি করে অ্যাভয়েড করতে, এইটা তো ব্যুরোক্র্যাটরা এই ব্যাপারে ওস্তাদ, যে কি করে আইনটাকে পাশ কাটে একটা অন্যরকম ভেজাল লাগানো যায়। এইগুলি তো বাংলাদেশ বলেন আমার ইন্ডিয়াতে বলেন এগুলি ব্রিটিশ ট্রেডিশন, ব্যুরোক্রেটিক ট্রেডিশন, এইটাতে তো সবাই চ্যাম্পিয়ন। তো এইখানে আলটিমেটলি কি দাঁড়াবে বলা খুব মুশকিল, আই ক্যানট প্রেডিক্ট, কিন্তু শি ইজ ডিটারমিন টু গো, এইটুকু আমি আপনাকে বলতে পারি। এটা আমি একাধিক জায়গা থেকে শুনছি, আওয়ামী লীগের নেতা কর্মীদের, হ্যাঁ, যারা কয়েকদিনের মধ্যে গিয়ে মিটিং টিটিং করে আসছে এবং জি আপা জি নেত্রী করে আসছে, এই তোমরা টিম নিয়ে রেডি হও আমি যাবই। আমাদের লোকজনও বলতেছে যে ভাই জি তো ডিটারমিন জায়গা হি বল দিয়া জানে কে লিয়ে তৈয়ার। আমরা বরং মানে আমাদের লোকজন বরং একটু চিন্তিত, সিকিউরিটি নানা রকম ইস্যু আছে, বাট শি ইজ ডিটারমিন। এবং উনি মোটামুটি আমি যতটুকু শেখ হাসিনার বুঝি উনি একটা আল্লাহ ভরসা মোড়ে আছেন, আল্লাহ রাখলে ওই আমাদের ভাষায় আমাদের ইয়েতে হিন্দুরা বলে না যে রাখে কেষ্ট মারে কে, তো মানে উপরওয়ালা যদি রাখে তো আর কে কি করতে পারে, উনিও ওই আল্লাহ ভরসা মোড়ে আছেন বলে আমার ধারণা। আমি এগুলো জানতে চাচ্ছি যে শেখ হাসিনা তার নেতা কর্মীদেরকে বলছে যে তোমরা রেডি হও, কিন্তু নেতা কর্মী যারা ওখানে আছে তাদের মনোভাব কি দেখতে পাচ্ছেন আপনি? না তারা তো ওনার সামনে বড় নেতা যাকেই বলেন আপনি আপনি এমন কোন নেতাকে দেখাতে পারে যে ওনার সাথে আর্গুমেন্ট করবে, ওনার সাথে আমরা আর্গুমেন্ট করতে পারি, হ্যাঁ আমাদের কোনো টেক নাই, আমরা অনেক সময় মানে তর্কাতর্কি। কিন্তু আওয়ামী লীগে এমন কোন নেতা আছে যে ওনার মুখের উপরে তারা বললো না আপা আপনি এটা ভুল করতেছেন বা আপনি এটা ঠিক করতেছেন নাকি এটা এই আছে, এরা তো সব জি আপা জি নেত্রী, হ্যাঁ জো হুকুম ওই টাইপের একটা মোডে আছে। তো ওনার সামনে সবাই বলে আসছে আমরাও যাব, এবং কয়েকজন তো পাবলিকলি মানে সোশ্যাল মিডিয়াতে বা পাবলিক ডোমেইনে বলে দিছে। নফেল বলছে, আমি দেখলাম হাসান মাহমুদ সাহেবেরও একটা ইন্টারভিউ দেখলাম কার সাথে জানি, উনিও বলছেন যে নেত্রী গেলে আমরাও যাব। তো যে যেখানে আছে সেখান থেকে যাবে এরকম একটা। এখন সব নেতা নেত্রী যাইতে চায় কি চায় না, যারা এখানে সেফলি আসে ওইখানে গিয়ে ঝামেলায় পড়তে পারে, জেলে যেতে হবে, কেন গেলে তো সবাইকে জেলে যেতে হবে এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, সবার বিরুদ্ধে মামলা আছে এবং একটা দুইটা না। হাসান মাহমুদ দেখলাম সেদিন ইন্টারভিউতে বললো ওনার বিরুদ্ধে 200 না 250 মামলা, হ্যাঁ তো মামলা তো সবার বিরুদ্ধে আছে। আমার ছোট বোন তারানা হালিম যারা মশা মাছি মারতে গেলে কামের বুয়াকে ডাক দেবে, তার বিরুদ্ধে 22টা মামলা মার্ডার কেস। এবং কিরকম মার্ডার কেস জানে, মন্ত্রী থাকা অবস্থায় গাড়ির সামনে যে পতাকা থাকে ভাই, ওই পতাকা যেটা দিয়ে গাড়া হয় গাড়ির মধ্যে ওইটা একটু চোখা থাকে, তো ওইটা খুলে নাকি কারে মার্ডার করছে। মানে গপ মারার তো একটা লিমিট আছে, দের ইজ এ লিমিট টু ইমাজিনেশন রানিং রায়ট। হ্যাঁ এটা তো মানে কল্পনার মানে রায়ট হয়ে গেল। যে মহিলা আমি জানি তারা নাকি আমি এত বছর ধরে চিনি, যারা মানে মশামাছি মারতে গেলে কামের বুয়ারে ডাক দেবে, আর বুয়া এটা বাইরে যাও তো বড় ভ্যান ভ্যান করতেছে এখানে, আই নো সে নাকি মার্ডার করছে। তা আমি মাঝে মাঝে ওকে ঠাট্টা করে বলি বইন তুই তো ক্রিয়েটিভ অ্যাক্ট্রেস বলে জানতাম, তুই যে এত ক্রিয়েটিভ মার্ডার, দাদা ফাইলামি করে না বড় ভেজালে আসি, হ্যাঁ এই আলতু ফালতু মামলা দিয়ে রাখছে, আমি কি এইসব করতে পারি না? আমি তো জানি তুই মশামাছি মারতে পারস না, কিন্তু তোর বিরুদ্ধে মামলা, এবং মামলা কি স্কুটারে চড়ে গিয়ে, তুই তো স্কুটার চড়তে পারস না, গাড়িও চালাইতে পারস না আমি জানি, স্কুটারে চড়ে গিয়ে সে ওই ফ্ল্যাগের মাস্টেড দিয়ে তাকে মার্ডার করছে। তার মানে ফ্ল্যাগের মাস্টেড তো সে তখনই পারবে যখন সে মন্ত্রী ছিল, তার মানে মন্ত্রী থাকা অবস্থায় সে মার্ডার করছে, সে মন্ত্রী থাকা অবস্থায় মার্ডার করছে। এতদিনে বাংলাদেশের পত্র পত্রিকা কেউ কোনো একটা লাইন লেখে নাই, এখন হঠাৎ করে মামলা। আর আপনি গিয়ে খোঁজ নিয়ে দেখেন যার নাম দিয়ে মামলা করেছে সে নিজেই হয়তো জানে না,